আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে রুটিন অনুযায়ী নির্ধারিত ক্লাস নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্র। তো আমরা আজকে নিয়তি গল্পটি আলোচনা করব। নিয়তি এটি আমরা আগে একবার আলোচনা করেছি, তারপর আজকে আমরা আলোচনা করব নিয়তি। এটি মূলত নন্দিত সাহিত্যিক হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতা, অর্থাৎ তার ছোটবেলাকার নিজস্ব একটি স্মৃতি কথা। তো নিয়তি এই গল্পটি লেখেন হুমায়ুন আহমেদ। তার জন্ম 13 নভেম্বর 1948 খ্রিস্টাব্দ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রাম। পেশায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন রসায়ন বিষয়ে, মানে কেমিস্ট্রি। উল্লেখযোগ্য রচনা, আসলে তার উল্লেখযোগ্য রচনা অনেক, আমরা হয়তো এখানে সবগুলো লিখতে পারিনি। তার উল্লেখযোগ্য কিছু লিখেছি, যেমন তিনি অনেকগুলো উপন্যাস লিখেছেন, যেমন নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, নীল অপরাজিতা, প্রিয়তমেশু ইত্যাদি ইত্যাদি। এরপরে তিনি নাটক লিখেছেন বহুব্রীহি, কোথাও কেউ নেই, অয়ময়, এইসব দিনরাত্রি, এরকম অনেক নাটক তিনি লিখেছেন। চলচ্চিত্র, আমরা জানি যে তিনি একজন চলচ্চিত্র পরিচালকও ছিলেন। সেই শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, অনেকগুলো, তারপর দুই দুয়ারি, ঘেটুপুত্র কমলা, অনেকগুলো চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন। বিশেষ করে তার যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি আগুনের পরশমণি, সেটি কিন্তু তখন শ্রেষ্ঠ ছবি সহ 8টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, তার সেই আগুনের পরশমণি সিনেমাটা। তো এই গুণী সাহিত্যিক 19 জুলাই 2012 খ্রিস্টাব্দে মারা যান। তো শিক্ষার্থীবৃন্দ, নিয়তি আমরা শুরুতেই বলেছি যে নিয়তি হলো লেখকের স্মৃতি চারণমূলক একটি রচনা বা গল্প। যেমন লেখকের ছোটবেলায় লেখকের বাবা সে সরকারি চাকরি করতেন, সেই অনুযায়ী তারা একবার জগদলে গিয়েছিলেন, সেই তার বাবার চাকরির খাতিরে বা চাকরির পোস্টিং হওয়ার কারণে, বদলি হওয়ার কারণে। তো সেখানে তারা একটি মহারাজার বাড়িতে উঠেছিল, মহারাজার আর একটি পরিত্যক্ত ভবন। কারণ আমরা জানি যে স্বাধীনের সময় তখন এখান থেকে বাংলাদেশ থেকে অনেক মানুষ যারা ইন্ডিয়ায় গিয়েছিল তারা অনেকেই আর ফিরে আসেনি। তেমনি একজন এই মহারাজা, তার একটি সেই জঙ্গলাবৃত যে পুরনো পোড়া বাড়িটি, আর সে বাড়িতে এরকম একজন মহারাজা, তো সেও হয়তো আর ফিরে আসেনি। তো সেই বাড়িতে লেখকের বাবা উঠেছেন তাদের সপরিবার সহ। তো যেহেতু চারপাশে জঙ্গলাবৃত, চারপাশে বন জঙ্গল, সেখানে বিভিন্ন বিষধর সাপ, বিভিন্ন জন্তু জানোয়ার, এসব প্রাণী ছিল, তার একটা ভয় ছিল। তো লেখকের সেখানে কিছুদিন থাকতে হয়েছে তার বাবার চাকরির জন্য। তো সেখানে কিছুদিন থাকার যে অভিজ্ঞতাগুলো, সেই জায়গাটির নাম ছিল জগদল। তো সেই জগদলে লেখক তার পরিবারের সাথে যে কিছুদিন ছিলেন, সেই কিছুদিনের মধ্যে যে উল্লেখযোগ্য ঘটনা, সেটাই তিনি এই নিয়তি গল্পে বর্ণনা করেছেন। যেমন সেখানে তিনি দুটো ঘটনাই খুব বেশি করে বর্ণনা করেছেন। তার একটি হলো যে সেখানে যেহেতু চারপাশে জঙ্গলাবৃত, সেখানে বিভিন্ন মশা মাছি এগুলো উপদ্রব খুব বেশি ছিল, এবং তখনকার সময় কিন্তু একটি আতঙ্ক ওষুধ ছিল, সেটি হলো জ্বর, বিশেষ করে ম্যালেরিয়া জ্বর। কারণ ওই সময় ম্যালেরিয়ার জ্বরের প্রকোপটা খুব বেশি ছিল, এবং ম্যালেরিয়ার কারণে অনেকের মৃত্যুও হতো। তো এই যে ম্যালেরিয়া রোগ, তো লেখক এই ম্যালেরিয়াকে খুব পছন্দ করতেন, ম্যালেরিয়া রোগটাকে। কারণ এই ম্যালেরিয়া রোগ হলে লেখকের বর্ণনা মতে যেটা পায়, যে হয়তো জ্বর যখন কাঁপুনি দিয়ে জ্বর উঠতো, তো তখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে অনেক বড় মনে হতো, নিজেকেও দত্তের মতো মনে হতো। এই যে একটা আলাদা আবেশ, তো এটা লেখকের হয়তো খুব ভালো লাগতো। এবং
সবচেয়ে বড় যে আনন্দটা ছিল লেখকের সেই জগদলে, সেটি হলো যেহেতু চারদিকে জঙ্গলাবৃত, পাশাপাশি কোনো স্কুল ছিল না, তো লেখকের যেহেতু স্কুলে যেতে হতো না, ওই সময়টুকু তার করতে হয়নি। এই যে পড়ার থেকে মুক্তি পাওয়া, এটাকে কিন্তু লেখক মুক্তির মহানন্দ বলেছিলেন, কারণ সেখানে কোনো স্কুল কলেজ না থাকায় লেখকেরও পড়তে হয়। তো এরপরে সেখানে আরেকটি ব্যাপার তিনি বলেছেন, আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হলো যে সেখানে যখন একদিনের ঘটনা, যে একদিন ওই মন্দিরের চাতালে বসে লেখক তার ছোট ভাই শাহিন এরা ওখানে খেলছিলেন। তো এর মধ্যে তাদের ছোট ভাই শাহিন সে গড়িয়ে নিচে পড়ে গেল। তারপরে সেখানে একটি কেউটি সাপ, বিষধর সাপ, সেই সাপ যখন আসতো শাহিনের দিকে এগিয়ে, লেখকরা তো ভয়ে পালিয়ে গেল সেখান থেকে। তো লেখকদের একটি কুকুর ছিল পালিত, যদিও এটা লেখকদের পালিত কুকুর নয়, এটা হলো তারা যে বাড়িতে উঠেছে সেই মহারাজা, সেই মহারাজারই কুকুর ছিল। তো লোকমুখে শোনা গেছে লেখকের বর্ণনা মতে যে মহারাজার অনেকগুলো কুকুর ছিল, অনেকগুলো কুকুরের মধ্যে বেশ কিছু কুকুর তিনি নিয়ে গেছেন, আর এই কুকুরটি এখান থেকে যায়নি, হয়তো দেশের বা বাড়ির এলাকার মায়ার করে কুকুরটি এখান থেকে যায়নি। তো সেই কুকুরটির নাম রেখেছিল বেঙ্গল টাইগার। তো সেই বেঙ্গল টাইগার নামক কুকুরটি, সেটিকে লেখকরা খাওয়াতো বা পালতো এরকম। তো সেই কেউটি সাপটা আসায় যখন শাহিনকে ছবল দিবে বা এরকম শাহিনের মৃত্যুর ঝুঁকি আছে, ঠিক সেই মুহূর্তে লেখকরা সবাই চলে গেল, ভয়তে পালিয়ে গেল, কিন্তু সেই বেঙ্গল টাইগার অর্থাৎ সেই কুকুরটি সেই সাপের ফনা ছিঁড়ে ফেললো, অর্থাৎ সাপটিকে ক্ষতবিক্ষত করে মেরে ফেললো। তো সাপটিকে যখন মেরে ফেললো বা সাপটিকে আঘাত করলো, এর ফাঁকে হয়তো সাপও কুকুরটিকে কামড় দিয়েছে, ছবল দিয়েছে, কিন্তু ওই সময় কুকুরকে কামড় দিয়েছে কি দেয় নাই এটা বোঝা যায়নি, কারণ সাপের বিষ সাধারণত কুকুরের শরীরে অতটা প্রভাব বিস্তার করতে পারে না, বা পারলেও অনেক দেরি লাগে। তো এই কারণে সাপটা কুকুরটি সাপটাকে মেরে আবার কুকুর যে স্থানে ছিল সেখানে এসেই চুপচাপ বসে থাকলো। তো এই যে ঘটনাটা ঘটলো, এটা খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ তারা কিছু বুঝে ওঠার আগেই কাজটা হলো এবং শেষ হয়ে গেল। কুকুরটি আবার তার যথাস্থানে এসে বসে পড়লো। তো লেখকের বর্ণনা মতে কুকুরটিকে খানদানি কুকুর বলা হতো, কারণ যেহেতু মহারাজার কুকুর, আর তাছাড়া সেই কুকুরটির একটি অভ্যেস ছিল যে কুকুরটিকে মাটিতে খেতে দিলে হতো না, তাকে প্লেটে খেতে দিতে হতো, এবং প্লেটে খাবার দিয়েও আবার বলতে হতো খাও। প্লেটে খাবার দিয়ে যদি বলতো খাও তাহলেই কুকুরটি খেত, না হলে খেত। তো এই জন্য কুকুরটিকে লেখক খানদানি কুকুর বলে উপাধি দিয়েছেন। তো এই যে কুকুরটি তার যথাস্থানে এসে বসলো, দুদিন পরে দেখা গেল যে সেই কুকুরটির শরীরের চামড়াগুলো, মাংসগুলো পচে পচে খসে পড়ছে। তো বোঝা গেল যে অবশ্যই সাপের সাথে কুকুরের যখন সংঘর্ষ হয়েছে, হয়তো সাপও এক ফাঁকে কুকুরকে কামড়েছে বা ছবল দিয়েছে। তো যেহেতু সাপের বিষ কুকুরের শরীরে ওভাবে প্রভাব বিস্তার করতে পারে না বা সাথে সাথেই অ্যাটাক করতে পারে না, এখানে কুকুরটি মারা যায়নি ঠিকই, কিন্তু কুকুরের যে শরীর সেটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাংসগুলো পচে পচে খসে পড়ছে। তো কুকুরটির এরকম যন্ত্রণা, এটা আসলে লেখকের বাবা, তাদের পরিবারের কেউই কুকুরটির এই যন্ত্রণা সহ্য করতে পারেনি দুটো কারণে। এক হলো কুকুরটিকে তারা পালতো, মহারাজা যাওয়ার পরে কুকুরটি যেহেতু ওখানে ছিল, লেখকরা ওঠার পরে কুকুরটিকে তারা নিজেরাই খাবার দিত, সেই জন্য সেই ইতর প্রাণী হলেও তার প্রতি একটি সম্পর্ক হয়েছে। এবং লেখকের যে ছোট ভাই শাহিন, তারও জীবন বাঁচিয়েছে। তো এই দুই দিক থেকেই কুকুরদের প্রতি তাদের একটি সহমর্মিতা বা মমত্ববোধ তৈরি হয়েছে। তো সে কারণে কুকুরটির এই কষ্ট সহ্য করতে না পেরে লেখকের বাবা একদিন এই কুকুরটিকে গুলি করে মেরে ফেলে। তো লেখক হয়তো ছোট, লেখক বুঝতে পারেননি যে তার বাবা কেন কুকুরটিকে গুলি করেছে। আসলে এটাই হলো কুকুরের নিয়তি, কারণ যেই কুকুরটি লেখকের ভাইয়ের জীবন বাঁচালো, লেখকের বাবা সেই কুকুরটিকে গুলি করে হত্যা করলো কুকুরের ভাইকে। এটাই ছিল, এটাকেই লেখক নিয়তি হিসেবে শিরোনাম দিয়েছেন।
তো সেই অনুযায়ী নামটিও খুব সার্থক হয়েছে। আর লেখকের বাবাও মনে করেছেন, কারণ তারও ভয় ছিল না, কারণ কুকুরটির যে কষ্ট, সেই কষ্টটি আসলে তারা সহ্য করতে পারেননি। তো এখানে নিয়তি গল্পের মূল কথাগুলো মূলত এগুলোই, এটাই হলো নিয়তি গল্পের মূল কথা। তো এখানে লেখক আরেকটি বিষয় তুলে ধরেছেন, সেটি হলো মহারাজার যে রুচিবোধ সেটি আমরা পাঠ বিশ্লেষণে পাবো। তো আশা করি তোমরা নিয়তি গল্পের মূল কথাগুলো বুঝতে পেরেছো। এবারে আমরা পাঠ বিশ্লেষণটা দেখব। পাঠ বিশ্লেষণ অর্থাৎ এই নিয়তি গল্পে যে কিছু কিছু বাক্য আছে বা বাক্যাংশ আছে যেগুলো হয়তো তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, তো আমরা সেই বাক্যগুলো নিয়ে আলোচনা করব। যেমন 1 নম্বরে মুক্তি মহানন্দ, মুক্তি মহানন্দ। আমরা আগে উঠাই, তারপরে আলোচনা করব। মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। লেখাগুলো কি দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। নৈমিত্তিক ব্যাপার কি আশ্চর্য অনুভূতি। কি আশ্চর্য অনুভূতি, কি আশ্চর্য অনুভূতি। তারপরে একে বলে নিয়তি। একে বলে নিয়তি। একে বলে নিয়তি। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। তো শিক্ষার্থীবৃন্দ, দেখো যে পাঠ বিশ্লেষণে এগুলো হয়তো তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। যেমন মুক্তি মহানন্দ, এটা আমরা কিন্তু লেকচারে বলেছি যে জগদলে থাকার দিনগুলো ছিল আনন্দময়, কেননা এখানে কোনো স্কুল ছিল না, ফলে পড়াশোনার যন্ত্রণা, স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া গেছে। এই কারণে এই পড়াশোনা ও স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াকেই লেখক মুক্তি মহানন্দ বলেছে। এরপরে মহারাজা রুচি দেখে মুগ্ধ হতে হয়। এটা দিয়ে মূলত বোঝানো হয়েছে যে মহারাজার সেই প্রাকৃতিক পরিবেশে বাড়ি করেছিলেন এবং এখানে যে আলোর ব্যবস্থা ছিল সেটা তাদের নিজস্ব জেনারেটর ছিল। তো ওই জঙ্গলাবৃত বাড়ির মধ্যেও যে নিজস্ব জেনারেটর ছিল এবং সেখানে একটি ছাপাখানা ছিল। যদি কাউকে দাওয়াত দিতে হতো তো নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র লেখার জন্য তার নিজস্ব একটি ছাপাখানা ছিল এবং আরো বিভিন্ন রাইটারের ভালো ভালো অসংখ্য বই ছিল। তো এই যে বিভিন্ন বই
এবং তার সেখানে জেনারেটর ব্যবস্থা, ছাপাখানা, এগুলো দেখে বোঝা যায় যে সেই মহারাজা অবশ্যই রুচিবান মানুষ ছিলেন। তো এই জন্য বলেছেন যে মহারাজা রুচি দেখে মুগ্ধ হতে হয়। কি আশ্চর্য অনুভূতি! ম্যালেরিয়ার মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। এটা আমরা বলেছি আমাদের সেই আলোচনায় যে ম্যালেরিয়া তখনকার দিনে ম্যালেরিয়াটা খুব ভয়ানক ছিল, কারণ ম্যালেরিয়ার সেই প্রতিষেধকটা অ্যাভেলেবেল ছিল না। ম্যালেরিয়ার কারণে অনেকে কুইনাইন ব্যবহার করতো, লেখকরাও কুইনাইন ব্যবহার করতো। তো এই যেহেতু ম্যালেরিয়া তখনকার মানুষ অহরহ মারা যেত, তো সেই কারণেই মূলত ম্যালেরিয়ার মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার, কথাটি বলা হয়েছে। এরপরে কি আশ্চর্য অনুভূতি! ম্যালেরিয়ায় আক্রান্ত হলে সবসময় জ্বর থাকে না, যখন জ্বর আসে তখন প্রচন্ড শীত অনুভূত হয়। তো শীতের জন্য শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয়। জ্বর বাড়তে থাকলে প্রত্যেকটি জিনিস ছোট দেখা যায়, আর এক সময় নিজেকে বিশাল দত্ত মনে হয়। তো এসব অনুভূতি সত্যি আশ্চর্যজনক। এই অনুভূতিটিকেই লেখক আশ্চর্য অনুভূতি বলেছেন। এরপরে একে বলে নিয়তি, যেটা আমরা আলোচনায় বলেছিলাম যে বেঙ্গল টাইগার শিশুটাকে বাঁচিয়ে নিজের দায়িত্ব পালন করেছে, অর্থাৎ সেই লেখকের যে ছোট ভাই শাহিন, তাকে বেঙ্গল টাইগার বাঁচালো নিজের জীবন বাজি রেখে, কিন্তু নিজেকে মৃত্যুর মুখে পড়তে হবে তা হয়তো এই বেঙ্গল টাইগার কখনো ভাবতেও পারেনি। আর এই বেঙ্গল টাইগারের কষ্ট সহ্য করতে না পেরে বেঙ্গল টাইগারকে লেখকের বাবা যে গুলি করলো, গুলি করে মেরে ফেললো, এটাই বেঙ্গল টাইগারের নিয়তি ছিল বা ভাগ্য ছিল। এই জন্য লেখক এই ঘটনাকেই বলেছেন যে একেই বলে নিয়তি। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। এটা জানি যে কুকুরটার প্রতি এক ধরনের মায়া জন্মেছিল, আর সেটা আরো গভীর হয়েছিল শিশু শাহিনকে বাঁচানোর পর। শিশু শাহিনকে বাঁচানোর আগে থেকেও লেখকরা কুকুরটির প্রতি বেশ যত্নশীল ছিল, কারণ আগেই বলেছি যে সে খুব খানদানি কুকুর ছিল, কারণ তাকে মাটিতে খেতে দিলে খেত না, আর সে খেত প্লেটে দিলে, এবং প্লেটে খাবার দিয়েও বলতে হতো যে খাও। তো এই জন্য এটাকে খানদানি কুকুর বলেছিল। তো এই কারণে, এবং বিশেষ করে লেখকের ছোট ভাই শাহিনকে যখন কুকুরটি বাঁচালো, তখন এই কুকুরটির প্রতি লেখকের মমত্ববোধ বা সহানুভূতি আরো বেড়ে গেল। লেখক এই জন্যই লেখকের মনে এই কুকুরটি একটি গভীর ছাপ ফেলেছিল। তো এই গভীর ছাপ ফেলেছে ঠিকই, কিন্তু লেখকের বাবা যখন এই কুকুরটিকে গুলি করে মেরে ফেললো, তখন খুব রাগ, দুঃখ, অভিমান হয়েছিল লেখকের, কারণ যে কুকুরটা তার ছোট ভাইকে বাঁচালো নিজের জীবন বাজি রেখে, আর সেই কুকুরটিকে লেখকের বাবা গুলি করে মেরে দিল। এই কারণেই মূলত কুকুরটি লেখকের মনে গভীর ছাপ ফেলেছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে মূলত গল্পের যে মূল কথাগুলো সেগুলো বুঝতে পেরেছি। এরপরে আমরা এখান থেকে শিখব যে সৃজনশীল আসবে উদ্দীপকের বিষয় কি কি হতে পারে। উদ্দীপকের বিষয়, এখানে যে সৃজনশীলগুলো আসবে সেই সৃজনশীলগুলোর উদ্দীপকের কোন কোন বিষয়কে কেন্দ্র করে হতে পারে, সেটা হলো মনিবের প্রতি পশুর মমতা, মনিবের প্রতি পশুর মমতা। কারণ আমরা জানি যে ইতর প্রাণী যত আছে, ইতর প্রাণীর মধ্যে কুকুরই একমাত্র সবচেয়ে প্রভু ভক্ত। কারণ কুকুর তার মনিবের কথা যতটুকু শুনে এবং মনিবের যে মঙ্গল কামনা করে, সেটা অন্যান্য ইতর প্রাণীর মধ্যে এতটা দেখা যায় না। এরপরে প্রকৃতি ও মানুষের সম্পর্ক, প্রকৃতি ও মানুষের সম্পর্ক। তারপরে প্রকৃতির প্রতিকূলতা,
প্রকৃতি প্রতিকূলতা বলতে বিপরীত পরিবেশ, কারণ আমরা জানি সেই জগদলে প্রকৃতির যে পরিবেশ সেটা বসবাসের অনুকূলে ছিল না, কারণ সেখানে ম্যালেরিয়া ভয় ছিল, বিভিন্ন সাপ, তারপরে অন্যান্য জন্তুরও ভয় ছিল। পশুর প্রতি মমত্ববোধ, পশুর প্রতি মমত্ববোধ, পশুর প্রতি বা ইতর প্রাণীর প্রতি মানুষের যে একটি মমত্ববোধ সেটা মনিবের প্রতি, ওটা তো বলেছি। তো উদ্দীপকের বিষয় মূলত এগুলো কেন্দ্রিক হতে পারে, কারণ এখানে এই বিষয়গুলো আমরা দেখি যে নিয়তি গল্পে মূলত এই বিষয়গুলো ফুটে ওঠে। এরপরে আমরা দিব শিখন ফল। শিখন ফল জগদলে জমিদারদের শৌখিন জিনিসপত্র সম্পর্কে ধারণা লাভ। জগদলে জমিদারদের জিনিসপত্র সম্পর্কে ধারণা লাভ। জগদলে জমিদারদের শৌখিন জিনিসপত্র সম্পর্কে ধারণা লাভ করবে। সেকালের মারাত্মক রোগ ম্যালেরিয়ার জ্বরের কুখ্যাতি সম্পর্কে ধারণা। সেকালে মারাত্মক রোগ ম্যালেরিয়ার কুখ্যাতি সম্পর্কে ধারণা লাভ করবে। কুকুরের শরীরে বিষাক্ত সাপের বিষের প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ। কুকুরের শরীরে বিষাক্ত সাপের বিষের প্রতিক্রিয়া, বিষাক্ত সাপের বিষের প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করবে। এরপরে মানুষের প্রতি পোষা প্রাণীর এবং পোষা প্রাণীর প্রতি মানুষের মমত্ববোধ সম্পর্কে ধারণা লাভ করবে। সম্পর্কে সহানুভূতি সম্পর্কে ধারণা। দেখো শিখন ফল জগদলে জমিদারদের যে শৌখিন জিনিসপত্র, তাদের ব্যক্তিগত জীবনযাপন, তাদের শৌখিনতা, তাদের রুচি সে সম্পর্কে ধারণা
সেখানে মারাত্মক রোগ ম্যালেরিয়ার যে কুখ্যাতি ছিল সে সম্পর্কে ধারণা, কুকুরের শরীরে বিষাক্ত সাপের বিশেষ যে প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা, মানুষের প্রতি পোষা প্রাণী এবং পোষা প্রাণীর প্রতি মানুষের যে মমত্ববোধ সম্পর্ক সে সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেই নিয়তি গল্পের যে আলোচনা সেটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের আলোচনা শেষ করার আগে আরেকটি কথা বলবো যে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সংসার টেলিভিশনের সেই নির্ধারিত ক্লাসগুলো দেখবে। আরেকটি কথা বলবো, সেটি হলো তোমরা জানো যে বর্তমান পৃথিবীতে দুটো মহামারী অবস্থান করছে। তার একটি হলো করোনা ভাইরাস, আরেকটি হলো মাদক। এই মাদকাসক্ত সেটি করোনা ভাইরাসের থেকেও বেশি মহামারী, কারণ করোনা ভাইরাস একজনকে আক্রান্ত করলে সেই ভুক্তভোগী বা যাকে আক্রান্ত করবে তারাই ভুক্তভোগী। কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু সে নিজেকেই বিপদে ফেলে না, তার পুরো পরিবার এবং তার আত্মীয় স্বজন সবাইকেই বিপদে ফেলে। তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়, সামাজিকভাবে, আর্থিকভাবে, বিভিন্নভাবেই তারা ক্ষতিগ্রস্ত হয়। তো অবশ্যই মাদক থেকে বিরত থাকতে হবে। এ সম্পর্কে তোমরা সচেতন থাকবে। কখনই কৌতূহলী হয়ে মাদক কি, এটা দিয়ে কি করে, কিভাবে নেয়, এই সম্পর্কে জানতে চাবা না। কখনো এগুলো সম্পর্কে কৌতূহল দেখাবে না, বরং কৌতূহলী হয়ে মাদকের কুফল সম্পর্কে জানতে পারো যে মাদকের কুফল কি কি। কখনোই কৌতূহলী হয়ে মাদক সম্পর্কে জানতে চাইবে না, কৌতূহলী হয় মাদকের কুফল সম্পর্কে জানবা। আর মাদক থেকে অবশ্যই আমরা সবাই বিরত থাকবো। তোমরাও বিরত থাকবে, তোমাদের পরিচিত যারা আছে তাদেরকেও পরামর্শ দিবে মাদক থেকে বিরত থাকা। অবশ্যই এই কথাগুলো তোমরা মেনে চলবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।